হ্যাঁ স্যার। ওকে দেখা যাচ্ছে। ওকে ওকে ওকে, আশা করি বুঝতে পারছো লেখাগুলো। দেখো দেখা এখানে যাচ্ছে নি তোমার, স্যার। তাহলে একটু হয়তো তোমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, একটু ধৈর্য ধরো, দেখা যাবে, একটু ধৈর্য ধরো। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, দেখো এটা আমাদের সেশন প্ল্যানটা, আমাদের মানে ইভিএস এ কি কি জিনিসগুলো পড়তে হবে একটু দেখে নিই। না প্রথমেই আমরা দেখছি কি না, একেবারে সেই আমরা ক্লাস 6-7 এর বইতে যা পড়েছি একটু দেখবে প্রত্যেকে কিন্তু। হ্যাঁ, আমি তারপরে শুরু করব, আগে একটু দেখে নিই আমরা। পরিবেশ দূষণ, আচ্ছা পরিবেশ সংক্রান্ত যে অন্যান্য বিষয়গুলো, তারপরে আমরা পড়েছি যে বাস্তুতন্ত্র কাকে বলে, খাদ্য শৃঙ্খল, খাদ্য জাল, খাদ্য পিরামিড, এইসব ব্যাপারগুলো এখানে আছে। এরই সাথে দেখো, লক্ষ্য করো একটু, আমি এটা একটু জুম করে দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, একটু জুম করে দিলে তোমাদের হয়তো আরো দেখতে সুবিধা হবে। এরই সাথে দেখো তোমাদের বিভিন্ন ধরনের দূষণগুলো এখানে দেওয়া আছে, জল দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ ইত্যাদি ইত্যাদি, ইউট্রোফিকেশন, এগুলো দেওয়া আছে। আচ্ছা নেক্সট, নেক্সট দেখো দ্বিতীয় চ্যাপ্টারটা একটু লক্ষ্য করো, এটা কিন্তু সংক্ষেপে দেওয়া আছে, এগুলো একদম অধ্যায় ভিত্তিক করে, এর ব্রেকআপটা পরে দিয়ে দেবো, এটা একটু সংক্ষেপে করা আছে। চলো দ্বিতীয়টা দেখি কি দেওয়া আছে না, জীববৈচিত্র্য ও তার সংরক্ষণ। আচ্ছা জীববৈচিত্র্য কাকে বলে, জীববৈচিত্র্য করার প্রয়োজনীয়তাটাই বা কি। আচ্ছা সংরক্ষণের প্রকারভেদগুলো দেওয়া আছে। এছাড়াও ভারত এবং পশ্চিমবঙ্গে আমাদের যে জাতীয় অরণ্য, জাতীয় অরণ্য বলতে আমরা যদি ইংরেজিতে বলি ন্যাশনাল পার্ক, আচ্ছা অভয়ারণ্য ইংরেজিতে বললে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, আচ্ছা সংরক্ষিত বনাঞ্চল যার ইংরেজি টার্মিনোলজিটা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি বায়োস্ফিয়ার রিজার্ভ মানে এটা একটু আলাদা, সংরক্ষিত বনাঞ্চল আলাদা, এগুলো করাবো তোমাদের। এরপর কি হটস্পট, এছাড়াও আমরা দেখতে পাবো অবলুপ্ত, বিপন্ন ও ক্ষয়প্রাপ্ত প্রজাতি, এগুলো রয়েছে, ঠিক আছে। তাহলে এই জায়গাটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট, ওই ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, বায়োস্ফিয়ার রিজার্ভ, ইনসিটু সংরক্ষণ, এক্সিটু সংরক্ষণ, এগুলো পড়েছো তোমরা সবাই। এই জায়গাগুলো টেটের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। চলো নেক্সট দেখি। নেক্সট যে জায়গাটা আছে এটা কিন্তু ইভিএস এরই পার্ট, বাট এটা প্রপার বায়োলজির পার্ট। কি দেখো, স্বাস্থ্য, রোগ, ইমিউনিটি, অ্যান্টিজেন, অ্যান্টিবডি, সংক্রামক, এই সমস্ত বিষয়গুলোতে দেওয়া আছে, এগুলো তোমাদের বায়োলজি স্যার পড়াবেন এই জায়গাগুলো। আচ্ছা তারপর চতুর্থ পার্টটাতে দেখি। চতুর্থ ইউনিটটাতে দেখবো মানব শরীরের অভ্যন্তরীণ অভ্যন্তরীণ তন্ত্র, মানে বিভিন্ন যে তন্ত্রগুলো আছে, পৌষ্টিক তন্ত্র ইত্যাদি ইত্যাদি, এই বিষয়টাও কিন্তু আমি তোমাদের বায়োলজি স্যার দেখাবেন। আচ্ছা নেক্সট, এখানে হয়তো একটু অস্পষ্ট এসেছে, যাই হোক আমি এটার পিডিএফ তোমরা পেয়ে যাবে, ক্লাসের শেষেই পিডিএফ পেয়ে যাবে। দেখো ইউনিট 5-এ কি আছে না, মানব শরীরের অভ্যন্তরীণ বিভিন্ন ওই তন্ত্র, ওটাই আছে। নেক্সট ইউনিট 6, ইউনিট 6-এ আমরা কি দেখতে পাবো না, ভারত ও পশ্চিমবঙ্গের গঠনগত বৈশিষ্ট্য, ঠিক আছে। মানে আমরা ভারত এবং পশ্চিমবঙ্গের সম্পর্কে কিন্তু, ভারত এবং পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভূগোলগুলো একটু একটু করে জানবো, কেননা এখান থেকে কোশ্চেন হয় টেটে। আর কি না, আদমশুমারি, আদমশুমারি নামটা তোমরা প্রত্যেকেই শুনেছো, প্রত্যেকেই শুনেছো আদমশুমারি নামটা। কি না, বাংলায় যাকে আমরা বলি জনগণনা, অথবা ইংরেজিতে যাকে আমরা বলি সেন্সাস, এখানে দেখো লিখাই আছে 2011। তাহলে এই ইউনিটটাতে আমরা কি, আমরা ভারত শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না স্যার। স্যার স্যার শোনা শোনা যাচ্ছে যাচ্ছে না। না যে স্যার।
স্যার শোনা যাচ্ছে না? আচ্ছা, কেউ যদি শুনে থাকেন একটু বলুন না। না না শোনা যায় না। শোনা যাচ্ছে। হ্যাঁ কোনোটাই হচ্ছে না, কোনোটাই হচ্ছে না। এখন দেখাও যাচ্ছে না, শোনা যাচ্ছে না। প্রবলেম হচ্ছে, স্যার লেট করেছে, একটু ওয়েট করো, স্যার মনে হচ্ছে লেট করলো। স্যার দেখাশোনা কোনোটাই হচ্ছে না, দেখা যাচ্ছে না। হ্যালো, শুনতে পাচ্ছেন? একটু ওয়েট করুন, স্যারের মেবি নেটওয়ার্ক ইস্যু কিছু একটা হয়েছে, স্যার জয়েন করছেন। ওকে স্যার। শোনা যাচ্ছে না স্যার। শুনতে পাচ্ছি না। ক্লাস কি শুরু চলছে কি? না স্যার, স্যার একটু লেট করেছেন, স্যার জয়েন করছেন। হ্যাঁ স্যার লেট করেছেন, স্যার জয়েন করছেন, একটু ওয়েট করুন। স্যার মনে হচ্ছে চা খেতে গেছে। সামনে বিয়ে বাড়ি কারো আছে কি? গান বাজনা শোনা যাচ্ছে আর কি। হ্যাঁ হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। আচ্ছা, লাস্ট কথাটা ওই শুনেছিলে বলো তো ভারতের তোমরা? পশ্চিমবঙ্গের গঠনগত বৈশিষ্ট্য 6 নাম্বার। ঠিক আছে, তাহলে আজকে ওই ইউনিট টেস্ট শুরু করা যাক। একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে আজকে, দেখছি এখানেও। ঠিক আছে, আজকে আমরা তাহলে ওই ইউনিট টেস্ট শুরু করি। আমি স্যার দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখা যাচ্ছে না। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করে নিই আমি। দেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে, এবার যাবে। 1 মিনিট দেখা যাবে লেন না। দেখো, এবার দেখা যাচ্ছে, দেখো হ্যাঁ স্যার হচ্ছে, এবার দেখতে পাচ্ছ? পাচ্ছি। কইস হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে আমরা জিওগ্রাফির একটা ইউনিট দেখতে পাচ্ছি না। তাহলে তোমার ওখানে একটু সম্পদ সম্পদ তোমার ওখানে তাহলে একটু নেটওয়ার্ক ডিস্টার্ব হতে পারে। মানে একটু ইয়ে করো, ধৈর্য ধরো, দেখা যাবে। বাকিরা তো দেখতে পাচ্ছে। এসেছে উপর থেকে স্ক্রল করলাম, চলে এলো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, শুনবে একটু প্রত্যেকে। তাহলে আজকে আমরা জিওগ্রাফির একটা ইউনিট শুরু করি। লিখো খাতায়, খাতায় লিখো, হেডিং দাও পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভূগোল বলে লিখো। আর যেই পিডিএফটা আমি তোমাদের খানিকক্ষণ আগে দেখালাম, ওই পিডিএফটা আমি তোমাদের ক্লাসের শেষে পিডিএফ আকারে পাঠিয়ে দেবো, তোমাদের গ্রুপে পাঠিয়ে দেবো, অসুবিধা নেই। আপাতত তোমরা ক্লাসটা করো। লিখো পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভূগোল বলে লিখবে খাতায় তোমরা, পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভূগোল। তাহলে আজকে আমরা পশ্চিমবঙ্গ সম্পর্কে একটু জানবো। ওকে, এবার একটু স্ক্রিনটার দিকে তাকাও। বিশেষ আমি তোমাদের ক্লাসে লিখাবো না, জানো, অল্প স্বল্প লিখাবো। তোমাদের পড়ার যে বিষয় বা ইনফরমেশন গুলো আমি তোমাদেরকে না
নোটস আকারে বা ম্যাটেরিয়ালস আকারেই দিয়ে দেবো। ক্লাসে আমি মেনলি কনসেপ্টটা ক্লিয়ারের উপরে গুরুত্ব দেবো। ঠিক ঠিক। আচ্ছা ঠিক আছে, ঠিক। ওকে ওকে ওকে, দেখো এই পিডিএফটা দেখা যাচ্ছে কি যাচ্ছে না একটু লক্ষ্য বলবে সবাই আমাকে। এই সরি পিপিটিটা, দেখা এই যাচ্ছে। পিপিটিটা ওকে আচ্ছা দেখা যাচ্ছে। বেশ। আচ্ছা একটু শুনবে এবার প্রত্যেকেই। পশ্চিমবঙ্গ সম্পর্কে আমি এখন কিচ্ছু লিখতে চেও না, যে জায়গাগুলো লিখানোর প্রয়োজন মনে হবে সেগুলো আমি লিখিয়ে দেবো, আদারওয়াইজ তোমরা নোটস পেয়ে যাবে। দেখো কয়েকটা একদম পশ্চিমবঙ্গ সম্পর্কে বেসিক তথ্য দিই। আচ্ছা পিপিটিটা না দেখে একটু বলো তো, পশ্চিমবঙ্গ কত সালে ভারতের অঙ্গরাজ্য হিসাবে বিবেচিত হয়েছিল? বলো 15 তোমরা আগস্ট। যেটা জানো একটু বলার চেষ্টা করো। 1947 সালে 15 আগস্ট। ও বলছে স্যার 1947 সালের 15ই আগস্ট পশ্চিমবঙ্গ ভারতের অঙ্গরাজ্য হিসাবে বিবেচিত হয়েছিল। বাকিদের কি বক্তব্য? বাকিদের কি জানবো করবো না স্যার। হ্যাঁ নেই স্যার। স্যার ওইটাই তো হ্যাঁ, পরবর্তীতে ও ঠিকই বলেছে। 1947 সালের 15ই আগস্ট ভারতের স্বাধীনতার দিনই আমরা দেখতে পাবো পশ্চিমবঙ্গ ভারতের অঙ্গরাজ্য হিসাবে যুক্ত হয়। একদম ঠিকঠাক বলেছে। আচ্ছা তাহলে আরেকটা জিনিস বলো তো তাহলে তোমরা, ভারত রাজনৈতিক স্বাধীনতা কবে পেয়েছে? রাজনৈতিক 1950। 1950 50 সালে 26 জানুয়ারি। না, হ্যাঁ 26 জানুয়ারি। আচ্ছা তোমাদের অনেকেরই বক্তব্য যে স্যার 1950 সালের 26শে জানুয়ারি রাজনৈতিক স্বাধীনতা পেয়েছে। 1950 সালের 26শে জানুয়ারি ভারতের সংবিধানটা কার্যকরী হয়েছিল। কার্যকরী হয়, কিন্তু আমরা হ্যাঁ। রাজনৈতিক স্বাধীনতা পাই সেই 1947 সালে 15ই আগস্ট, ভেরি কিন্তু গুড, ওই দিনে আমাদের জাতীয় পতাকা উত্তোলন হয়। ভেরি গুড, কনসেপ্ট খুব ক্লিয়ার আছে তোমার, খুব সুন্দর। রাজনৈতিক স্বাধীনতা মানে আর কিছুই না, স্বাধীনতা দিবসের দিনটাকেই আমরা ধরে থাকি, যেই দিন ব্রিটিশ সরকার ভারত ছেড়ে চলে গিয়েছিল এবং ভারতকে স্বাধীন ঘোষণা করে দিয়ে গিয়েছিল। একদম ঠিক বলেছো। 1947 সালে 15 আগস্টই হবে। একদম 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 একদম। আচ্ছা দেখো এবার বিশেষ লিখতে হবে না তোমাদের, দেখো আর কনসেপ্ট গুলো ক্লিয়ার করো ক্লাসে। এরকমই কোশ্চেন পাবে তোমরা, মানে এমসিকিউ বেসড কোশ্চেন। দেখো তাহলে এখানে আমি প্রথমে তোমাদের স্যার, কয়েকটা তথ্য, হ্যাঁ বলো। স্যার বলো। সরি, একটু একটা প্রশ্ন ছিল। আমি হ্যাঁ আজকে বলো না। আমি আজকে প্রথম, মানে হুম, আজকেই আমি ভর্তি হয়েছি, জয়েন করেছি। আমার শুধু হুম, একটাই প্রশ্ন, আমি ঠিক জানি না বলে জিজ্ঞাসা করছি। আমি হুম, সায়েন্সের টিচার। হ্যাঁ, হুম, এবার হুম। আমার কি জিওগ্রাফি থাকবে? আমি অ্যাকচুয়ালি সিলেবাসটা ঠিক ভালো করে জানি না। তুমি আপার প্রাইমারি যদি টেট দাও তাহলে ইয়ে নেই, থাকবে না, কিন্তু তুমি যদি এমনি টেটটা দাও প্রাইমারি টেট তাহলে কিন্তু মানে দিতে হবে সবটাই। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি আমার কেমিস্ট্রি পিজি। আমি নর্মাল সেকশনের টিচার। আমাদের তো আচ্ছা দিতে হবে তুমি শুনছি, তাহলে, তাই জন্য। হ্যাঁ বুঝতে পারছি হ্যাঁ, বুঝতে এবার পারছি। হ্যাঁ তুমি হ্যাঁ তাহলে এটা যখন অ্যাডমিশন নিয়েছো তখন কি হুম হুম ওখানে স্যার বা ম্যাডাম কিছু বলেননি বিষয়গুলোতে? ওনারা তো উম, কাউন্সিলিং এগুলো আমাকে ক্লাসে আমাকে কিছু বলেননি আসলে। আহ কিছু কি আমি জানবো তাহলে? আমি ফোন করে পরে। হ্যাঁ পরে জানতে পারো, তুমি ক্লাসটা চাইলে করতে পারো, অসুবিধা নেই, ক্লাসটা করো তুমি আচ্ছা তারপরে পরে জেনে নেবে। হুম। আচ্ছা, এখানে তো আপার প্রাইমারিরও পড়ানো হবে তো? হ্যাঁ 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 একদম একদম। ওই আচ্ছা জন্যই আচ্ছা, বলে ঠিক দিলাম আছে যে আপার প্রাইমারি ঠিক না আছে প্রাইমারি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা থ্যাংক ইউ। শুনবে একটু প্রত্যেকে, হ্যাঁ। আচ্ছা একদম কয়েকটা বেসিক তথ্য আজকে আমরা পশ্চিমবঙ্গ সম্পর্কে নেব। দেখো কি বলছে না, মানে পশ্চিমবঙ্গ তাহলে ভারতের অঙ্গরাজ্য হিসাবে বিবেচিত হচ্ছে কবে? না 15ই আগস্ট 1947 সালে। আচ্ছা নেক্সট, তাহলে পশ্চিমবঙ্গের আয়তন কত? না পশ্চিমবঙ্গের আয়তন হচ্ছে, আমরা দেখতে পাবো, একটা মিনিট দাঁড়াও, মিনিট, হ্যাঁ পশ্চিমবঙ্গের তাহলে আমরা আয়তন এখানে কত দেখতে পাচ্ছি না, দেখো এখানে রয়েছে কত না 88,752 কিমি স্কয়ার। এবার তোমাদের অনেকেরই কোশ্চেন থাকবে যে স্যার তাহলে আমরা কি এই এক্সাক্ট সংখ্যাটা মনে রাখবো? না, মনে রাখার দরকার পড়বে না। কখনোই পরীক্ষক মানে এরকম কোশ্চেন দিবেন না যে পশ্চিমবঙ্গের অ্যাকচুয়াল আয়তন কত। এটা আমি তোমাদের নলেজের জন্য লিখেছি, কিন্তু পরীক্ষক কোশ্চেনটা কি দিবেন না, ঠিক এর পরের লাইনটা একটু পড়বে সবাই। ক্লাসেই পড়া করো, এগুলো নোটস আকারে আমি তোমাদের দিয়ে দেবো, ক্লাসেই কনসেপ্ট গুলো ক্লিয়ার করো, ক্লাসেই পড়া করো। দেখো তারই ঠিক পরের লাইনে লেখা আছে
সমগ্র ভারতের মোট আয়তনের সাপেক্ষে পশ্চিমবঙ্গ 2.69% আয়তন দখল করে রয়েছে। এই তথ্যটি মনে রাখতে হবে। এই তথ্যটা এসেওছে বিগত কোনো না কোনো পরীক্ষাতে। তাহলে আমরা যদি সমগ্র ভারতের আয়তনকে 100% ধরে নিই, সমগ্র ভারতের আয়তন যদি আমি 100% ধরে নিই, তাহলে পশ্চিমবঙ্গ রাজ্যটা তার সাপেক্ষে কত পার্সেন্টেজ স্থান দখল করে আছে? না দেখো এখানে লিখাই আছে 2.69%। এইটা তোমাদের মনে রাখতে হবে, অথবা এটাকে রাউন্ড ফিগারে 2.7% বলতে পারো। রাউন্ড ফিগারে 2.7% বলা যায়। আচ্ছা, এবার দেখো আমি পরের অনলাইনের তথ্যে এসেছি, ক্লাসেই পড়া করবে তোমরা, আমি লাস্টে পড়া ধরবো তোমাদের, শুনবে একটু প্রত্যেকে। আচ্ছা, এবার এর পরের লাইনের কোশ্চেনটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বলছে? আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গ ভারতের কততম রাজ্য? না আমরা দেখতে পাচ্ছি আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গ দেখো 13তম রাজ্য, অথবা এভাবেও ঘুরিয়েও বলতে পারো ত্রয়োদশ বৃহত্তম রাজ্য। তাহলে যখন পশ্চিমবঙ্গ ভারতের ত্রয়োদশ বৃহত্তম রাজ্য, তাহলে একটা কোশ্চেন তোমাদের মনে জাগবে যে স্যার তাহলে আয়তনের দিক থেকে ভারতের সবচাইতে বৃহত্তম রাজ্য কোনটি? না এটা হবে রাজস্থান। হ্যাঁ, জানো তোমরা, অনেকেই জানো। আচ্ছা, তাহলে সবচাইতে ক্ষুদ্রতম কি হবে? না গোয়া। আর হ্যাঁ, গোয়া আয়তনের দিক থেকে সবচাইতে ক্ষুদ্রতম হচ্ছে গোয়া, আর পশ্চিমবঙ্গ হচ্ছে ত্রয়োদশ বৃহত্তম রাজ্য। হ্যাঁ, এবার চলো নেক্সট কোশ্চেনে আসি। পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা কত? না পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা হচ্ছে কত? না লিখাই আছে দেখো 9,13 লক্ষ। এবার একটা কথা বলে দিই, এটা কিন্তু অ্যাজ পার 2011 জনগণনা অনুসারে, জনগণনা 2011 সালের জনগণনা অনুসারে বলো। এরপর আজকে 2026 সাল, 2026 সালে পশ্চিমবঙ্গের জনসংখ্যা অনেক বেড়ে গিয়েছে কিন্তু, ঠিক আছে, অনেকটাই বেড়ে গিয়েছে। এটা এই 9,13 লক্ষ, এটা 2011 অনুসারে। এবার তোমরা বলবে যে স্যার তাহলে আপডেটেড ডেটাটা আপনি দেননি কেন? দেখো, জনগণনা প্রত্যেক 10 বছর অন্তর অন্তর হওয়ার কথা, ঠিক আছে। তাহলে 2011 সাথে যদি আমি 10 যোগ করে দিই, আমি পাবো 2021 সাল। মনে করে দেখো 2021 সালে আমাদের কোভিড-19 সেকেন্ড ওয়েভটা কিন্তু চলে এসেছিল। 2020-তে কোভিড-19 ফার্স্ট ওয়েভ চলছিল, 7-8 মাস একদম টানা লকডাউন আমরা সবাই ফেস করে এসেছি। 2021 সালে কিন্তু কোভিড-19 সেকেন্ড ওয়েভ চলে এসেছিল, ওটাও 3 থেকে 4 মাস কিন্তু একটা টানা লকডাউন ছিল। তাই সেই কারণে এই কোভিড-19 জন্য 2021 জনগণনা করতে কিন্তু গভর্নমেন্ট, ভারত সরকার কিন্তু ব্যর্থ হয়েছিল। আর মানে সেই কারণে আমরা এখনো পর্যন্ত 2011 জনগণনা ধরেই পড়াশোনা করব, যতদিন না পর্যন্ত নতুন জনগণনা রিপোর্ট আমরা হাতে পাচ্ছি ততদিন পর্যন্ত। আচ্ছা চলো এরপর চলে আসি জনসংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গ। আচ্ছা, আগেরটা বলেছিলাম কি আয়তনের দিক থেকে, এটা দেখো এবারে এটা পড়ো। কি বলছে? জনসংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গ ভারতের 4র্থ বৃহত্তম রাজ্য বা 4র্থ রাজ্য, একদম ঠিক। তাহলে এবারে এখানে একটা কোশ্চেন আসতেই পারে যে স্যার তাহলে জনসংখ্যার দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? না ইউপি। জনসংখ্যার দিক থেকে ভারতের সবচাইতে বৃহত্তম রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। আর জনসংখ্যার দিক থেকে ক্ষুদ্রতম কে? না সিকিম। আচ্ছা চলো নেক্সট আমরা আসি পরের তথ্য। পরের তথ্য কি বলছে? সমগ্র ভারতের মোট জনসংখ্যার 7.54% মানুষ পশ্চিমবঙ্গে বসবাস করে। মানে আমি যদি ভারতের ধরে নিই, ভারতে 100 জন মানুষ আছেন, তার মধ্যে 7.54% মানুষ পশ্চিমবঙ্গে রয়েছেন। এটা একটু মনে রাখবে, এই তথ্যগুলোই বেশি দেয়। আচ্ছা চলো পরের পয়েন্টটা পড়ি। পরের পয়েন্টে কি লেখা আছে? পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভূগোলকে আমরা কি না 3টি ভাগে ভাগ করছি, 3টি ভাগে ভাগ করে আলোচনা করছি। এখান থেকে অ্যাকচুয়াল আমরা কিন্তু অরিজিনালি এবার পশ্চিমবঙ্গের ভূগোলটা আমরা জানতে শুরু করব। কি কি না, আমরা যে কোনো জায়গার যদি রাজনৈতিক ভূগোল পড়তে চাই, জানো আমাদেরকে রাজনৈতিক ভূগোলকে 3টে ভাগে ভাগ করতে হয়। অথবা যে কোনো জায়গার যদি আমরা গঠনগত ভৌগোলিক গঠন আমরা যদি জানতে চাই, ভৌগোলিক গঠন অথবা তার রাজনৈতিক ভূগোল, আমাদেরকে 3টে ভাগ করে পড়তে হয়। কি কি? অবস্থান, সীমানা আর গঠন।
তাহলে আজকে আমরা পশ্চিমবঙ্গের গঠনগত বৈশিষ্ট্য অথবা পশ্চিমবঙ্গের রাজনৈতিক ভূগোল এই 3টে সাব ইউনিটের সাপেক্ষে কিন্তু পড়বো। কি কি? একটা অবস্থান, একটা সীমানা, একটা গঠন। এবার তোমাদের অনেকের মনে কোশ্চেন জাগবে যে স্যার কি অবস্থানই কি বলছেন, সীমানাই বা কি বলছেন, গঠনই বা কি বলছেন। না, বুঝিয়ে বলবো আমি বিষয়গুলো, বুঝিয়ে বলবো। চলো একটা একটা করে একটু আমরা জিনিসগুলো জানতে শুরু করি। আমি পরে আচ্ছা তোমরা স্লাইড গুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তোমরা এই স্লাইড গুলো তোমাদের সুবিধার জন্য করেছি, এখানে তথ্য দেওয়া আছে, ম্যাপ দেওয়া আছে, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। নোটস পেয়ে যাবে, তাও স্ক্রিনশটটা রাখতে পারো। নোটসে কিন্তু ম্যাপটা পাবে না, তুমি স্লাইডে মানে পিপিটি তে ম্যাপ পেয়ে যাবে। আশা করি স্ক্রিনশট নিয়েছো সবাই। কোনটা স্যার? এই যে এইটাই স্ক্রিনশট নিয়ে নাও। স্ক্রিনশট কি করে করে কোন বুঝতেই পারছি না। ঠিক আছে, আচ্ছা চলো পরের স্লাইডে আসলাম আমরা। পরের স্লাইডে আসলাম, দেখো একটু স্লাইডটার দিকে একটু তাকাবে সবাই, একটু স্লাইডটার দিকে একটু সবাই দেখো। আচ্ছা লেখাগুলো সবার কাছে পরিষ্কার তো, না লেখাগুলো অসুবিধা হচ্ছে পড়তে? না না ঠিক আছে। ওকে ওকে, দেখো আমি একদম ধরে ধরে তোমাদের বলবো যাতে ক্লাসিক পড়া হয়ে যায় তোমাদের। মানে এই পড়াটা তোমাদের বাড়িতে বিশেষ পড়তে হবে না, ক্লাসেই পড়া হবে। মন দাও একটু। একটু আগে তোমাদের কি বললাম যে অবস্থান বললাম, তাই না? একটু আগে আমি তোমাদের অবস্থান বললাম। আচ্ছা তাহলে পশ্চিমবঙ্গের অবস্থানটা একটু দেখে নিই। তা প্রথমত আগে একটু বলবো তোমাদের পশ্চিমবঙ্গ কি না, পশ্চিমবঙ্গ হচ্ছে পূর্ব ভারতে অবস্থিত একটা রাজ্য। পূর্ব ভারতে, উত্তর পূর্ব ভারত বলতে পারো, উত্তর পূর্ব ভারতে অবস্থিত একটা রাজ্য। এরপর আমরা পশ্চিমবঙ্গের অক্ষাংশগত, দেখো লেখা আছে এখানে, এরপর আমরা পশ্চিমবঙ্গের অক্ষাংশগত এবং দ্রাঘিমাংশগত অবস্থানগুলো একটু জেনে নিই, ঠিক আছে? এবার তোমাদের মনে অনেকের কোশ্চেন থাকবে যে স্যার অক্ষাংশ বিষয়টা কি আর দ্রাঘিমাংশ বিষয়টা কি, এটা একটু আমি একটা অন্য স্লাইড নিয়ে আমি তোমাদের একটু দেখিয়ে দিই। একটা মিনিট, চলো এই স্লাইডটাকে একটু দেখে নি, এক ঝলক একটু দেখবে সবাই, এক ঝলক একটু সকলেই দেখো, বুঝে নাও জিনিসগুলো। ধরে নাও এটা আমাদের একটা গ্লোব, এই ধরে নাও পৃথিবী, ঠিক আছে? দেবে মনে করো ক্লাস 5-6 এর বইতে পড়েছিলাম, এই হচ্ছে আমাদের নিরক্ষরেখা। পড়েছো তোমরা, প্রত্যেকেই পড়েছো কিন্তু। এই হচ্ছে আমাদের নিরক্ষরেখা। আমি একদম বাংলা টার্মই ব্যবহার করব, ইংরেজি টার্ম ব্যবহার করব না। নিরক্ষরেখার ইংরেজি ইকুয়েটর। আচ্ছা তাহলে নিরক্ষরেখার অক্ষাংশগত মান কত না 0 ডিগ্রি। আচ্ছা এবার শুনবি, তাহলে নিরক্ষরেখা পৃথিবীকে কটা গোলার্ধে ভেঙে দিয়েছে? দেখো নিরক্ষরেখা পৃথিবীকে দুটো গোলার্ধে ভেঙেছে। এই দিকটা উত্তর গোলার্ধ, এই দিকটা দক্ষিণ গোলার্ধ। এই দিকটা আমার উত্তর গোলার্ধ, আর এই দিকটা আমার হচ্ছে দক্ষিণ গোলার্ধ। ভেরি গুড। হ্যাঁ এবার শুনবে একটু প্রত্যেকে। এরপর আমরা পৃথিবীর কোনো একটা দেশ কিংবা কোনো একটা শহর কতটা উত্তরে আছে কতটা দক্ষিণে আছে এটা আমরা জানবো কি করে? না এটা আমরা জানবো অক্ষাংশগত অবস্থানের উপর মানে ইয়ে করে, ভরসা করে। কেমন? ধরে নাও এইখানে কারো মনে হয় মাইক্রোফোন অন আছে, শব্দ আছে প্রচুর। মানে কারো স্পিকার অন আছে বলছো, তাই তো? তাহলে কি একটু দেখো তো কার আছে, একটু বন্ধ করে দাও তো। শুনবে প্রত্যেকে। ধরে নাও এখানে জাপানের রাজধানী টোকিও শহরটা আছে, তাহলে জাপানের রাজধানী টোকিও, এই যে এই শহরটা যেটা আমি এখানে দিলাম, তাহলে জাপানের রাজধানী টোকিও শহরটা কতটা নিরক্ষরেখা থেকে কতটা উত্তরে আছে কি করে বুঝবো? না দেখো এরকম ভাবে না, নিরক্ষরেখার সমান্তরালে না এরকম ভাবে পৃথিবীতে বেশ কিছু এরকম অক্ষরেখা টানা হয়েছে। ধরে নাও যেমন নিরক্ষরেখার মান 0 ডিগ্রি, সেরকম এটা হয়তো 10 ডিগ্রি নর্থ। তারপরে ধরো আরেকটা অক্ষরেখা টানা হয়েছে, এটা হয়তো 20 ডিগ্রি নর্থ। তারপরে এরকম আরেকটা অক্ষরেখা টানা হয়েছে, ধরে নাও এটা হয়তো 30 ডিগ্রি নর্থ। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পেলাম টোকিও শহরটা 30 ডিগ্রি নর্থ অক্ষরেখার উপরে অবস্থিত। ঠিক আছে, তাহলে এইভাবে কি না অক্ষরেখাগুলো বা অক্ষাংশগুলো কি করে
না পৃথিবীর কোন জায়গা কতটা উত্তরে কিংবা কতটা দক্ষিণে আছে সেটা প্রকাশ করে। যেমন তোমাদেরকে এরকম দেখালাম 10 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, এই করে করে একদম যখন আমি উত্তর মানে নর্থ পোলে পৌঁছাবো তখন হবে 90 ডিগ্রি নর্থ। একই রকম দক্ষিণ গোলার্ধের দিকেও না এরকম হয়, 10 ডিগ্রি সাউথ, সমান্তরালে এগুলো থাকবে, এগুলো হবে 20 ডিগ্রি সাউথ, একই রকম উত্তর গোলার্ধের মতনই 30 ডিগ্রি সাউথ, এই করে করে যখন আমি দক্ষিণ মেরুতে মানে আন্টার্কটিকাতে পৌঁছাবো তখন হবে 90 ডিগ্রি সাউথ। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের অক্ষরেখার ব্যাপার স্যাপার। অক্ষরেখা দ্বারা আমরা কি জানি আজ থেকে মানে জেনে নাও, যারা জানো ঠিক আছে, যারা জানো না তারা একদম মনে রাখবে, অক্ষরেখা অথবা আমরা অক্ষাংশ দ্বারা কোনো একটা স্থান পৃথিবীর কতটা উত্তরে আছে কিংবা কতটা দক্ষিণে আছে সেটা আমরা কিন্তু মেজারমেন্ট করতে পারি। কার দ্বারা? অক্ষরেখা অথবা অক্ষাংশ দ্বারা। চলো আরেকটা গ্লোবের আমি ছবি আঁকি, এই আরেকটা গ্লোব। ঠিক আছে, এবার দেখো এই হলো আমাদের মূল মধ্যরেখা। পড়েছো তোমরা মূল মধ্য, বা স্টুডেন্টদের পড়িয়েও থাকো তোমরা, মূল মধ্যরেখা কি না লন্ডনের নিকট গ্রিনিচ নামক একটি শহর আছে, সেই গ্রিনিচ নামক শহরের উপর দিয়ে মূল মধ্যরেখা গিয়েছে। মূল মধ্যরেখা গিয়েছে, ঠিক আছে, যার দ্রাঘিমাংশগত মান কত? 0 ডিগ্রি। আচ্ছা এবার দেখো তাহলে এখানে নিরক্ষরেখা যেমন দুটো গোলার্ধে ভেঙেছে, ঠিক সেরকম এখানেও মূল মধ্যরেখা দুটো গোলার্ধে ভেঙেছে। এই দিকটা হলো পূর্ব গোলার্ধ, আর এই তোমাদের বাম হাতের দিকটা হলো পশ্চিম গোলার্ধ, তোমাদের ডান হাতের দিকটা হলো পূর্ব গোলার্ধ। আচ্ছা সবাই আমার কথা শুনতে পাচ্ছ তো? একটু রেসপন্স করবে, শোনা যাচ্ছে তো? ওকে ওকে ওকে, মানে একদম ছোট ছোট কনসেপ্ট তোমাদেরকে আমি, হ্যাঁ তোমাদেরকে আমি মানে ভীষণ কিছু জটিল কনসেপ্টে যাব না, কারণ টেটে অত ডিটেলসে লাগে না, মানে একদম ছোট ছোট কনসেপ্ট ধরে ধরে আমি বোঝাবো তোমাদের। দেখো তাহলে মূল মধ্যরেখাও পৃথিবীকে কি পূর্ব পশ্চিমে দুটো গোলার্ধে ভেঙেছে, তোমাদের ডান হাতটা বললাম পূর্ব, তোমাদের বাম হাতটা বললাম পশ্চিম গোলার্ধ। চলো এখানেও জানো, এখানেও ঠিক এরকম ভাবে না দ্রাঘিমা রেখাগুলো রয়েছে। ধরো এটা 10 ডিগ্রি ইস্ট, ডান দিকে আঁকছি না তাহলে ইস্ট হবে। তারপরে ধরো এরকম ভাবে রয়েছে জানো, তারপরে এইটা ধরো 20 ডিগ্রি ইস্ট, পরেরটা 20 ডিগ্রি ইস্ট, একই রকম ভাবে তারও পরে যদি আমি আঁকি এটা হবে 30 ডিগ্রি, এরও যদি পরে আঁকি এটা হবে 40 ডিগ্রি, এভাবে চলতে থাকবে। আবার এটা পশ্চিমের দিকে আঁকছি, দেখো এটা কত না, এটা 10 ডিগ্রি হবে ওয়েস্ট, এটা কত হবে? এটা হবে 20 ডিগ্রি ওয়েস্ট। একই রকম বুঝতে পেরে গেছো তোমরা নিশ্চয়ই, এরপর যত চলবে তত 30 ডিগ্রি 40 ডিগ্রি করে চলতে থাকবে। তাহলে একটা জিনিস তো ক্লিয়ার, দ্রাঘিম এগুলো সব দ্রাঘিমা রেখা যেগুলো আমি আঁকলাম, ঠিক আছে। তাহলে বলো তো দ্রাঘিমা রেখা, দ্রাঘিমা রেখা আমরা কোন স্থানে, দ্রাঘিমা রেখা দ্বারা আমরা পৃথিবীর কোন স্থানের কি মান পাই? পূর্ব পশ্চিমের মান পাই না উত্তর দক্ষিণের মান পাই? পূর্ব পশ্চিমের মান। পূর্ব পশ্চিম। হ্যাঁ এক্স্যাক্টলি, এটা মাথায় রাখবে। তাহলে পৃথিবীর কোন স্থান কতটা পূর্বে আছে কি কতটা পশ্চিমে আছে এটা আমরা বুঝবো কিভাবে? না দ্রাঘিমা রেখা দ্বারা। পৃথিবীর কোন স্থান কতটা পূর্বে কিংবা কতটা পশ্চিমে রয়েছে এটা আমরা বুঝবো কি দ্বারা? দ্রাঘিমা রেখা, দ্রাঘিমাংশ দ্বারা। হ্যাঁ, আর পৃথিবীর কোন স্থান কতটা উত্তরে কতটা দক্ষিণে আছে এটা আমরা বুঝবো কিভাবে? এটা আমরা বুঝবো অক্ষরেখা অথবা অক্ষাংশ দ্বারা। হ্যাঁ, এই ছোট্ট দুটো জিনিস একটু মাথায় রেখে দেবে, ব্যাস। এটার আমি আর ডিটেলসে ঢুকবো না, কারণ অক্ষাংশ দ্রাঘিমাংশ একটা জিওগ্রাফির চ্যাপ্টার, তোমাদের লাগবে না ওটা, যারা একাডেমিক পড়ে জিওগ্রাফি নিয়ে তাদের লাগবে। শুধু জাস্ট এই দুটো জিনিস একটু তোমরা মাথায় রাখবে। এটার উপরে বেস করে এবার আমি তোমাদের পরের টপিকে আসতে চলেছি। এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও তোমরা। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, একটা মিনিট দাঁড়াও, লিখে দিই তাহলে স্ক্রিনশটটা বুঝতে পারবে তোমার। এই হচ্ছে অক্ষরেখা, হ্যাঁ এবার নাও স্ক্রিনশটটা। এই হলো দ্রাঘিমা রেখা, এবার স্ক্রিনশটটা নাও। চলো আশা করি নিয়েছো তোমরা সবাই।
তাহলে এরপর আমরা অবস্থান আসবো, কার অবস্থান? না পশ্চিমবঙ্গের অবস্থান, আমাদের রাজ্যের অবস্থান। কি অবস্থান? না আমাদের রাজ্যের অক্ষাংশগত দ্রাঘিমাংশগত অবস্থান আমরা এক ঝলকে একটু দেখে নেব। আচ্ছা চলো একটু স্ক্রিনটার দিকে দেখো সবাই, লেখালেখির দরকার নেই, একদম তোমরা মানে ম্যাটেরিয়ালস পেয়ে যাবে, সুন্দর করে সাজানো গোছানো ম্যাটেরিয়ালস তোমাদের আমি প্রোভাইড করব, লক্ষ্য করবে একটু প্রত্যেকেই। তাহলে আমি কি বললাম একটু আগেই, না কোনো একটা জায়গা বা কোনো একটা স্থান কতটা উত্তরে কতটা দক্ষিণে আছে সেটা যদি আমাদেরকে বুঝতে হয়, আমাদেরকে অক্ষাংশ জানতে হবে সেই জায়গাটার, আর কতটা পূর্বে কতটা পশ্চিমে আছে জানতে গেলে আমাদেরকে সেই জায়গাটার দ্রাঘিমাংশ জানতে হবে। হ্যাঁ চলো তাহলে আমরা দেখে নিই পশ্চিমবঙ্গের সবচাইতে উত্তরতম বিন্দু কোনটা। না যেখানটা আমি দেখো আঁকছি, এই বিন্দুটার নাম কি জানো? ফালুট। এই বিন্দুটার নাম হলো ফালুট, ঠিক আছে। আচ্ছা এর অক্ষাংশ কত? না এর অক্ষাংশ হচ্ছে 27 ডিগ্রি 12 মিনিট বলতে পারো, 12 কি 13 মিনিট বলতে পারো, এটা 13 মিনিট, 27 ডিগ্রি 13 মিনিট, এটা মিনিটের সাইন, 13 মিনিট নর্থ। আচ্ছা এটা হচ্ছে পশ্চিমবঙ্গের সবচাইতে উত্তরতম স্থান। দেখো তোমরা দেখতেও পাচ্ছ এটা সবচাইতে উত্তর দিকে রয়েছে না পশ্চিমবঙ্গে, দেখো একদম সবচাইতে উত্তর দিকটায় রয়েছে। আচ্ছা এখানে একটা জিনিস একটু বলে দিই তোমাদের, 1 মিনিট, একটা মিনিট জাস্ট। এখানে একটা জিনিস একটু বলে দিই তোমাদের, সব সময় মাথায় রাখবে, এদিকে একটু তাকাবে, সব সময় মাথায় রাখবে তুমি যখন কোন একটা ম্যাপ দেখবে না, ম্যাপের সবসময় উপরের দিকটা নর্থ, নিচের দিকটা সাউথ, তোমাদের ডান হাতের দিকটা ইস্ট, তোমাদের বাম হাতের দিকটা ওয়েস্ট, এটা মনে রাখবে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। আচ্ছা চলো তাহলে আমরা পশ্চিমবঙ্গের উত্তরতম বিন্দু কাকে পেলাম? না ফালুটকে পেলাম, যার অক্ষাংশ হচ্ছে 27 ডিগ্রি 13 মিনিট নর্থ। চলো এরপর আমরা জানবো পশ্চিমবঙ্গের দক্ষিণতম বিন্দু। দেখো এইখানটাতে ছোট্ট একটা আইল্যান্ড দেখতে পাচ্ছ, এই যে এই জায়গাটা দক্ষিণ দিকে যেখানটা আমি তোমার সার্কেল করে ঘিরে ফেললাম, এই বিন্দুটার নাম কি জানো? এই বিন্দুটার নাম হচ্ছে সাগরদ্বীপ। সাগরদ্বীপ। কেউ যদি দক্ষিণ 24 পরগনা থেকে থাকো এখানে, বা কেউ যদি ওখানে ঘুরে এসেছো সুন্দরবন, তাহলে হয়তো এই দ্বীপটার নাম শুনেছো তোমরা নিশ্চয়ই, সাগরদ্বীপ। এর অক্ষাংশগত মান কত? 21 ডিগ্রি 25 মিনিট নর্থ। তাহলে পশ্চিমবঙ্গের উত্তরতম পেলাম ফালুট, দক্ষিণতম পেলাম সাগর। নর্থ হবে না সাউথ হবে? না নর্থ হবে। আচ্ছা তোমার প্রবলেমটা আমি বুঝতে পেরেছি। স্যার উপরটাও নর্থ আর নিচটাও নর্থ? হ্যাঁ উপরটাও নর্থ নিচটাও নর্থ। আচ্ছা দেখো তো এদিকে তাকাও একটু, এদিকে তাকাও একটু, একটু দেখাও, তোমাদের সমস্যাটা আমি বুঝতে পেরেছি। আমি অধিকাংশ ক্লাসে এই কোশ্চেনটা পেয়েছি, অসুবিধা নেই, কোশ্চেনটা লজিক্যাল কোশ্চেন। চলো এই হলো আমাদের নিরক্ষরেখা। ও এটা পশ্চিমবঙ্গের নিরিখের সাউথ, কিন্তু গোলার্ধের নিরিখে একদম একদম। এদিকে তাকাও একটু সবাই, নর্থ ইস্টে। একটু এদিকে বোর্ডের দিকে তাকাও একটু সবাই, একটু বোর্ডের দিকে দেখো। এই হচ্ছে আমার নিরক্ষরেখা, যেখানে আমি একটু বড় করে লাইনটা টানলাম, ঠিক আছে, এটা হচ্ছে নিরক্ষরেখা। আচ্ছা দেখো তো একটু সবাই, ধরে নাও আমার এই, সাপোজ আমি যদি ইন্ডিয়ার কথাই বলি, ধরে নাও আমার ইন্ডিয়া এরকম ভাবে আছে, ঠিক আছে। তাহলে আমার নিরক্ষরেখাটা আমি দেখো ডার্ক ব্ল্যাক পেনে আমি যেটা টেনেছি, এটা আমার নিরক্ষরেখা। আর দেখো তারই একটু উপরে আমি ভারতের ছবিটা, দক্ষিণ ভারতের ছবিটা আমি আঁকার চেষ্টা করেছি, ভারত এরকমই দেখতে। আচ্ছা লক্ষ্য করো তো, ভারতের উত্তরতম বিন্দু যেটা থাকবে, ধরো এই জায়গায় উত্তরতম বিন্দু ভারতের আছে, ঠিক আছে, ধরে নাও ভারতের উত্তরতম বিন্দু হচ্ছে 35 ডিগ্রি নর্থ। তাহলে 35 ডিগ্রি নর্থ এই জায়গাটা কি? এই জায়গাটা দেখো তো নিরক্ষরেখার উত্তর দিকেই তো হচ্ছে। নিরক্ষরেখার উত্তর দিকে মানে নিরক্ষরেখার উপরে হচ্ছে না, নিরক্ষরেখার উত্তর দিকে থাকা আমরা সমস্ত কিন্তু বিন্দুগুলোকে আমরা নর্থ হিসাবে আখ্যায়িত করব। আবার দেখো ভারতের দক্ষিণে হচ্ছে কোন জায়গাটা? এই জায়গাটা যেখানটা আমি আবার গোল করে ঘিরে ফেললাম, এটা ভারতের দক্ষিণে হচ্ছে, তাই না? ভারতের দক্ষিণে হলো, দেখো জায়গাটা কিন্তু নিরক্ষরেখার সাপেক্ষে কিন্তু কি হচ্ছে? উত্তরে হচ্ছে। নর্থে। হ্যাঁ
হ্যাঁ এক্স্যাক্টলি নিরক্ষরেখার সাপেক্ষে কিন্তু দেখো উত্তরেই হচ্ছে। যে ধরে নিলাম আমি তর্কের খাতিরে এটা 8 ডিগ্রি নর্থ, তর্কের সাপেক্ষে ধরে নিলাম এটা 8 ডিগ্রি নর্থ, ঠিক আছে? তাহলে নিরক্ষরেখার উত্তরে হওয়ার কারণে আমরা কিন্তু নর্থ কথাটা লিখব। হতে পারে এই জায়গাটা ভারতের দক্ষিণে, কিন্তু নিরক্ষরেখার তো উত্তরে, সেই জন্য আমি নর্থ কথাগুলো ব্যবহার করছি। চলো বোঝাতে পারলাম বিষয়টা? হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা একই রকম জিনিসটা ধরে নাও এখানেও যদি বলি আমি তোমাদের, এই হচ্ছে তোমাদের মূল মধ্যরেখা, যেটা আমি ডার্ক পেনে দেখিয়ে দিচ্ছি, এই হলো মূল মধ্যরেখা, এটা মূল মধ্যরেখা, ঠিক আছে? এবার ধরে নাও এইখানে ভারত আছে, তাহলে ভারতের এটা হচ্ছে কি পশ্চিমতম বিন্দু, যেখানে গোল দাগটা দিলাম, ধরে নিলাম মানে পশ্চিমতম বিন্দুর মান হচ্ছে 68 ডিগ্রি ইস্ট, আর এটা ধরে নিলাম ভারতের পূর্বতম বিন্দু, ধরে নিলাম এটা 97 ডিগ্রি ইস্ট। এখানেও তোমাদের মনে সেম কোশ্চেন দেখবে যে স্যার আপনি পশ্চিম দিকটাও ইস্ট লিখছেন, ভারতের মানে আবার পূর্ব দিকটাও ইস্ট লিখছেন, এখানেও দেখো সেম লজিক। দেখো ভারতের পশ্চিম দিক হতে পারে, কিন্তু আদতে ভারতের পশ্চিম দিকটাও তো মূল মধ্যরেখার পূর্বে আছে। তোমাদেরকে একটু আগে কি বললাম, তোমাদের ডান হাতটা পূর্ব গোলার্ধ বললাম না, এ দেখো পূর্ব লেখা রয়েছে এখনো। তাহলে মূল মধ্যরেখার পূর্বে থাকার কারণে মূল মধ্যরেখার পূর্বে যা কিছু দ্রাঘিমা রেখাকে পাবো, যা কিছু দ্রাঘিমাংশকে পাবো, সব কিন্তু ইস্ট হবে। মূল মধ্যরেখার পূর্বে থাকার কারণে ওটা আমরা ইস্ট লিখলাম, ঠিক আছে? কিন্তু জায়গাটা অ্যাকচুয়ালি ভারতের পশ্চিম দিকে আছে। বোঝাতে পারলাম বিষয়টা? হ্যাঁ স্যার। ওকে, দেখো তাহলে সাগর দ্বীপে কি পাবো, 21 ডিগ্রি 25 মিনিট নর্থ। চলো এরপরে আমরা আসবো, চটপট এখানে ক্লাসেই পড়া করবে। এরপর পশ্চিমবঙ্গের পশ্চিমতম বিন্দু কোনটা, না পশ্চিমবঙ্গের পশ্চিমতম বিন্দু হচ্ছে জয়পুর। জয়পুর, যার দ্রাঘিমাংশ, আচ্ছা এখানে অক্ষাংশ হবে না দ্রাঘিমাংশ হবে? অক্ষাংশ। না কেন অক্ষাংশ? পশ্চিম দিক বলছি না আমি, একটু আগে বোঝালাম। দ্রাঘিমাংশ হবে, যা দ্রাঘিমাংশ 85 ডিগ্রি 50 মিনিট 85 ডিগ্রি 50 মিনিট ইস্ট। আচ্ছা এবার চলে আসবো পশ্চিমবঙ্গের পূর্বতম বিন্দু, এটার নাম কি, না পশ্চিমবঙ্গের পূর্বতম বিন্দুর নাম হচ্ছে তুফানগঞ্জ। আমি লিখে দিচ্ছি এখানটায়, হয়তো তুফানগঞ্জ নামটা শুনেছো তোমরা অনেকেই। তুফানগঞ্জ, যার মান হচ্ছে 50, সরি এটা 85 না, এটা 89 ডিগ্রি হতো, আমি ভুল করে 85 লিখে ফেললাম, 89 ডিগ্রি 50 মিনিট ইস্ট। তাহলে এই হলো দেখো পশ্চিমবঙ্গের আমার কি, না পশ্চিমবঙ্গের অক্ষাংশগত এবং দ্রাঘিমাংশগত বিস্তার আমরা করে ফেললাম। এই জিনিসটাই দেখো তোমাদের টেবিল আকারে সুন্দরভাবে এখানটাতে দেওয়া আছে। এক মিনিট, এইখানটাতে লক্ষ্য করো একটু প্রত্যেকেই, এই জিনিসটাই আমি যেটা তোমাদের মানে ম্যাপে দেখালাম, এটা এখানে কিন্তু সুন্দর করে দেওয়া আছে। লক্ষ্য করো তো এখানে দেওয়া আছে না বিন্দুর নাম কি, যেখানে আমি কারসারটা ধরছি, চলে এসো দেখো বিন্দুর নাম উত্তরতম বিন্দু। তাহলে উত্তরতম বিন্দু কি, ফালুট। দেখো আমি ফালুট লিখেছি এখানে। আচ্ছা এবার কোশ্চেনটা হচ্ছে, তাহলে কোশ্চেন পরীক্ষক দিতেই পারেন, পশ্চিমবঙ্গের উত্তরতম বিন্দু কোন জেলাতে আছে, না দেখো তাহলে এটা কোন জেলা, না এটা এইখানে দেখো দেওয়া আছে আমার দার্জিলিং জেলা। তোমরা নোটসে সব পেয়ে যাবে, কিচ্ছু বাদ নেই। তার অক্ষাংশগত মান কত, 27 ডিগ্রি 13 মিনিট নর্থ। চলো নেক্সট, দক্ষিণতম বিন্দুর নাম কি, সাগরদ্বীপ। এখানে দ্বীপ বানানটা একটু ভুল আছে, টাইপিং মিস্টেক হয়েছে, যাক এখানে আমি ঠিক লিখে দিয়েছি সাগরদ্বীপ। সাগরদ্বীপ, তাহলে এইখানে রয়েছে সাগরদ্বীপ, এটা কোন জেলা, এটা দক্ষিণ 24 পরগনা জেলা। যার অক্ষাংশগত মান কত, 21 ডিগ্রি 25 মিনিট নর্থ। আচ্ছা চলো, পশ্চিমতম বিন্দু নাম কি, জয়পুর। এই দেখো লিখেছি আমি জয়পুর বলে, জয়পুর। আচ্ছা তাহলে এই যে জয়পুরটা কোন জেলাতে আছে, এটা পুরুলিয়া জেলাতে আছে, পুরুলিয়া। এই দেখো পুরুলিয়া এখানে আমার লেখা আছে, পুরুলিয়া জেলা। যার দ্রাঘিমাংশগত মান 85 ডিগ্রি 50 মিনিট ইস্ট। আর পূর্বতম বিন্দু কি, পূর্বতম বিন্দু হচ্ছে তুফানগঞ্জ। এই দেখো লিখেছি আমি তুফানগঞ্জ বলে, যেটা কোন জেলাতে আছে, তাহলে এটা কোন জেলা, এটা আমার কোচবিহার জেলা। যার আমার অক্ষাংশগত মান কত, না 89 ডিগ্রি 50 মিনিট ইস্ট। আচ্ছা এবার দেখো, এবার তাহলে এটা আমার টেবিল আকারে দেওয়া থাকলো, নোটসও এভাবেই দেওয়া আছে তোমাদের। এবার দুটো কোশ্চেন আসতেই পারে, কেমন,
না শুনবে একটু প্রত্যেকেই। আমরা যদি ফালুট থেকে সাগরদ্বীপ পর্যন্ত একটা ইমাজিনারি লাইন টানতে পারতাম, একটা ইমাজিনারি লাইন, একটা কাল্পনিক রেখা যদি টানতে পারতাম, দেখতাম সেই কাল্পনিক রেখাটা দৈর্ঘ্য হতো 620 কিলোমিটারের আশেপাশে, 620 কিলোমিটার। তাহলে আমরা এটা তো বলতেই পারি পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণের বিস্তার হচ্ছে 620 কিলোমিটার। বলতে পারি কি পারি না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, ওটাই লেখা আছে দেখো এখানে, পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণের বিস্তার 620 কিলোমিটার। আচ্ছা, তারপরে দেখো পরেরটা দেখো, আমরা যদি জয়পুর থেকে তুফানগঞ্জ পর্যন্ত একটা যদি এরকম লাইন আমরা টানতে পারতাম, আমরা এটা ওই 15 কিলোমিটারের আশেপাশে দেখতে পেতাম তার ডিস্টেন্সটা। তাহলে আমরা এটা তো বলতেই পারি যে পশ্চিমবঙ্গের পূর্ব পশ্চিমের বিস্তার হচ্ছে কত না 315 কিলোমিটার। এগুলো একটু মনে রাখবে, উত্তর দক্ষিণে 620 আর পূর্ব পশ্চিমে 315। আচ্ছা, এবার কয়েকটা জিনিস একটু আমরা দেখে নেব। দেখো, আচ্ছা আজকে হয়তো তোমাদের মধ্যে মানে আজকে গ্রুপ সি পরীক্ষা ছিল, এসএসসির গ্রুপ সি পরীক্ষা। এসএসসি গ্রুপ সি পরীক্ষাতে একটা জিওগ্রাফির কোশ্চেন এসেছে, মানে বলে দিই তোমাদের কোশ্চেনটা হচ্ছে, ভারতের কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে, দিয়ে 4টে অপশন দিয়ে দিয়েছে। নদিয়া। না, ভারতের কোন রাজ্য বলেছে। আজকেরই কোশ্চেন, আজকে যে WPSSC গ্রুপ সি পরীক্ষাটা হলো আজকের কোশ্চেন, দেখতে পারো কোশ্চেন তোমরা ঠিক সেরকম জানো। তাহলে এই জায়গা থেকে যে কোশ্চেন হয়, এটা আমি তোমাদেরকে মানে সেই জন্য এটা হাইলাইট করলাম। দেখো, ঠিক তার পরের পয়েন্টে আমার একটা কথা লেখা আছে এখানে, কর্কটক্রান্তি রেখা যার মান কত 23 ডিগ্রি 30 মিনিট নর্থ। কর্কটক্রান্তি রেখা কি পশ্চিমবঙ্গের 5টি জেলার মধ্য দিয়ে গিয়েছে, একদম ঠিক। তাহলে দেখে নিই কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে গেল, একটু আমরা দেখে নেব। দেখো, একটু দেখবে সকলে, কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে গিয়েছে। তাহলে আমি কর্কটক্রান্তি রেখাটা এভাবে তোমাদের আঁকার চেষ্টা করছি এখানে। এই হলো আমার কর্কটক্রান্তি রেখা, আমি যেটা ডটেড লাইনে আঁকলাম, ডটেড লাইনে এই হলো আমাদের এটা বড় করে দিচ্ছি, একটা মিনিট। এই হলো আমাদের কর্কটক্রান্তি রেখা। তাহলে কর্কটক্রান্তি রেখার অক্ষাংশগত মান কত না 23 ডিগ্রি 30 মিনিট নর্থ। চলো এবার একটু এদিকে দেখি, তাহলে একটু স্ক্রিনটা বড় করি আমরা। পরীক্ষক আজকে যেমন গ্রুপ সি পরীক্ষা এসেছে, কে বলতে পারে টেটেও হয়তো কোশ্চেনটা দিল। টেটে হয়তো আজকে গ্রুপ সি পরীক্ষায় চেয়েছে ভারতের কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে, দিয়ে 4টে অপশন, সঠিক উত্তর পশ্চিমবঙ্গ হবে। তোমাদের টেটে হয়তো কোশ্চেন দিল পশ্চিমবঙ্গের কতগুলো জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে। চলো দেখে নিই কতগুলো জেলা। দেখো এখানে দেওয়াই আছে কতগুলো জেলা না 5টি জেলার উপর দিয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গের 5টি জেলার উপর দিয়ে গিয়েছে, দেখো এখানে লেখাই আছে কোন কোন 5টা জেলা। দেখো নিচে সেগুলো লিস্ট করা আছে, নিচে লিস্ট করা আছে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান আর এগুলো একটু মনে রাখতে হবে। শুধু এইগুলো না, আবার এক একটা জেলার একটু কয়েকটা করে শহরের নাম মনে রাখতে হবে। যেমন বলে দিচ্ছি, পরীক্ষক দিতে পারেন এগুলো। যেমন পুরুলিয়া শহরে যদি আমরা যাই, দেখতে পাবো ওই যে জয়পুর লিখালাম আমি তোমাদের, পুরুলিয়া শহরে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো জয়পুর এবং আদ্রা, আমরা আদ্রা ডিভিশন বলি না, আদ্রা একটা বড় জাংশন বলতে পারো, জংশন। জয়পুর এবং আদ্রা এই দুটো জায়গা, এই দুটো শহরের উপর দিয়ে আমরা দেখতে পাবো কর্কটক্রান্তি রেখা গিয়েছে, কার না পুরুলিয়া। নেক্সট দেখো বাঁকুড়ার 3টে জায়গা পাবো, কি বরজোড়া। এখানে একটু টাইপিং মিস্টেক আছে, যাই হোক একটু আমি বলে দিচ্ছি ক্লাসে। বাঁকুড়ার হচ্ছে বরজোড়া, গঙ্গাজল ঘাটি আর দুর্লভপুর। এই 3টে যে বাঁকুড়ার যদি কেউ থাকো তাহলে হয়তো আমার কথা বুঝতে পারবে তারা। বরজোড়াতে একটা দেখবে ওই ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা ক্যাম্প আছে, ট্রেনিং ক্যাম্প মনে হয়। বরজোড়া, গঙ্গাজল ঘাটি আর দুর্লভপুর, এই 3টে জায়গার উপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা গিয়েছে। নেক্সট পশ্চিম বর্ধমানে দুর্গাপুর শহরের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে। তারপর পাবো আমরা পূর্ব বর্ধমানের পূর্বস্থলী এবং আউশ গ্রাম, এই দুটো জায়গার নাম, একটা পূর্বস্থলী আর একটা হচ্ছে আউশ গ্রাম, এই দুটো জায়গার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে। নেক্সট হচ্ছে
নদিয়ার কোথার উপর দিয়ে গিয়েছে? কৃষ্ণনগর, এবং এটা ধুপুলিয়া হতো, এটা ধুধুলিয়া হয়ে গেছে, ধুপুলিয়া। কৃষ্ণনগর আর ধুপুলিয়া এই জায়গার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে। তাহলে এই তথ্যগুলো একটু তোমাদের মনে রাখতে হবে যে কি না, কর্কটক্রান্তি রেখা পশ্চিম মেদিনীপুরের 5টা জেলার উপর দিয়ে গিয়েছে। আর 5টা জেলার কোন কোন জায়গা? না এই জায়গা। চলো এটার একটা স্ক্রিনশট নাও তোমরা, এরপর আমি পরের স্লাইডে যাব। নিয়েছো আশা করি স্ক্রিনশট তোমরা। আচ্ছা, শুনতে পাচ্ছ আমার কথা সবাই? হ্যাঁ স্যার, শুনতে শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, স্ক্রিনশটটা নেওয়া হয়েছে সবার? না স্যার, আরেকবার দিন, আমি স্ক্রিনশটটা নেব। হ্যাঁ, নাও। স্যার একটা Okay, sir. প্রশ্ন আছে এখানে। বলো। এখানে যে এই যে বিভিন্ন উত্তরতম দক্ষিণতম যে স্থানগুলো, ওর কি অক্ষাংশ দ্রাঘিমাংশ ওগুলো মনে রাখতে হবে? ওগুলো কি আছে? দেখো, ভালো কোশ্চেন করেছো। মনে রাখাটা কিন্তু ভালো, এটা আমি তোমাকে বলবো। যদি খুব চাপ হয় তাহলে মনে রাখার দরকার নেই, কিন্তু মনে রাখতে পারলে ভালো। কয়েকটা জিনিস তো, মানে এই 4টে তথ্য: বিন্দুর নাম, জেলা, স্থান আর অক্ষাংশ দ্রাঘিমাংশ। এই 4টে তথ্য এই টেবিলটা রাখতে হবে। হ্যাঁ স্যার, একটা প্রশ্ন স্যার, ভারতবর্ষের কোন রাজ্যের উপর দিয়ে গেছে আজকে দিনে পরীক্ষা বই, ওটা একবার রিপিট করে দেন। ভারতবর্ষে টোটাল 8টা রাজ্যের উপর দিয়ে গিয়েছে। ভারতবর্ষে টোটাল 8টা রাজ্যের উপর দিয়ে গিয়েছে। আচ্ছা, দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও, তুমি যখন প্রশ্নটা করলে একটা সেকেন্ড দেখিয়ে দিচ্ছি, 1 মিনিট। বিনন্দ স্যার, আপনার মাইক্রোফোনটা একটু অফ করবেন। একটু দেখবে সবাই, ওর কোশ্চেন ছিল ঠিকই, বাট একটু সকলেই দেখো। ভারতে টোটাল আমরা 8টা রাজ্যের উপর দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখাকে দেখতে পাবো। এই দেখো, একটু তাকাবে সবাই, একটু স্ক্রিনটার দিকে এক ঝলক দেখো সবাই। এই হচ্ছে এখানে লেখা আছে না, ট্রপিক অফ ক্যান্সার। ট্রপিক অফ ক্যান্সারটাকেই বাংলায় আমরা কর্কটক্রান্তি রেখা বলি। বাংলায় ট্রপিক অফ ক্যান্সারটাকেই বাংলাতে কর্কটক্রান্তি রেখা বলি। ভারতে টোটাল এই যে দেখো, এই যে ডটেড লাইনটা দেওয়া আছে না, এই ডটেড লাইনটাই হচ্ছে আমাদের কাছে কর্কটক্রান্তি রেখা। কেমন? ভারতে টোটাল আমরা 8টা রাজ্য পাবো। এগুলো আমি তোমাদেরকে ভারতের যখন পাঠটা পড়াবো তখন আমি পড়াবো, ঠিক আছে? আপাতত তোমার কোশ্চেনের সাপেক্ষে বলে দিই 8টা রাজ্য কি কি: গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা আর মিজোরাম। এই 8টা রাজ্য। এগুলো ডিটেলসে পড়বো কখন? যখন আমি ভারতের দিকটা ধরবো তখন। ওকে স্যার, ওকে। স্যার আরেকবার বলুন এটা রাজ্যগুলোর নাম। রাজ্যগুলো: গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা আর মিজোরাম। চলো আজকে আমরা এরপরে দেখি এর পরের পোর্শনটা। লক্ষ্য করো একটু প্রত্যেকে। এবার আবার ওয়েস্ট বেঙ্গলে আমরা ফিরে গেলাম। দেখো, এরপর আমরা ওয়েস্ট বেঙ্গলের একটু সীমানাগুলো সম্পর্কে পড়বো। সীমানা বলতে কি না, সীমানা বলতে কিছুই না, পশ্চিমবঙ্গের যে প্রতিবেশী, একটু শুনবে সবাই, একটু শুনবে সবাই। পশ্চিমবঙ্গের যে প্রতিবেশী দেশগুলো আছে না, সেই প্রতিবেশী দেশগুলো কিন্তু পশ্চিমবঙ্গের সাথে সীমানা শেয়ার করছে। ওগুলো সম্পর্কে একটু আমাদেরকে জানতে হবে। দেখো, একটু দেখবে প্রত্যেকে কি লেখা আছে, পড়ো, সীমানা পয়েন্টটাতে পড়ো। প্রতিবেশী দেশ না প্রতিবেশী রাজ্য? দুটোই হয়, প্রতিবেশী দেশও হয়, প্রতিবেশী রাজ্য হয়। দেখাবো, দেখো। যেমন দেখো, বাংলাদেশ দেখো পশ্চিমবঙ্গের সাথে একটা সীমানা শেয়ার করছে। বাংলাদেশ তো একটা রাষ্ট্র, তাই না? দেখো উপরের দিকে যেমন ভুটানকে পাচ্ছি, লক্ষ্য করো যেখানে আমি কারসারটা ধরছি। ভুটান কি? ভুটান তো একটা রাষ্ট্র। আচ্ছা, আবার এই দিকটাতে দেখো, উত্তর পশ্চিম দিকটা দেখো আমি নেপালকে পাচ্ছি, তাই না? নেপাল কি? নেপালও তো একটা রাষ্ট্র। আচ্ছা, এবার দেখো
কি বললাম, পশ্চিমবঙ্গের 3টি প্রতিবেশী দেশের সাথে আন্তর্জাতিক সীমানা রয়েছে বা আন্তর্জাতিক সীমানার সংস্পর্শ করেছে। কি কি একটু লক্ষ্য করো, এখান থেকে খুব বিশেষ তথ্য তোমাদের মনে রাখতে হবে না, কয়েকটা মনে রাখতে হবে, একটু দেখে নাও। ফার্স্ট কি বলেছে না, ফার্স্ট বলছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ আন্তর্জাতিক সীমানা। আমরা একটু পশ্চিমবঙ্গ বাংলাদেশ আন্তর্জাতিক সীমানাটা একটু দেখে নিই এক ঝলকে। একটু আমরা পশ্চিমবঙ্গ বাংলাদেশ আন্তর্জাতিক সীমানাটা একটু দেখবো। সবাই লক্ষ্য করো একটু, সকলেই একটু সবাই লক্ষ্য করো। এই যে এই জায়গাটা থেকে শুরু হচ্ছে, দেখো যতটা আমি কালো কালির দাগ দেব, যতটা আমি কালো কালির দাগ দিচ্ছি এই জায়গা থেকে শুরু হচ্ছে, কেমন দেখবে সবাই। এখানেই পড়াটা হয়ে যাবে। একটু মন দাও, ক্লাসেই তোমাদের অনেকটা পড়া আমি করিয়ে দেবো, একটু মন দাও ক্লাসে। যতটা আমি কালো কালির দাগ দিচ্ছি এইটাই হচ্ছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ আন্তর্জাতিক সীমানা, কেমন। এবার এখান থেকে কোশ্চেন কেমন পরীক্ষক দিতে পারেন সেই জায়গাগুলো আমি একটু সংক্ষেপে তোমাদের বলে দেব। এখান থেকে পরীক্ষক কোশ্চেন কেমন দিতে পারেন। তাহলে এই দেখো বাংলাদেশ এখানে লিখাই আছে, আর এটা আমাদের অঙ্গরাজ্য, মানে আমাদের রাজ্য কি পশ্চিমবঙ্গ। তাহলে যতটা আমি কালো কালির দাগ টেনে ফেললাম এটা হচ্ছে আমার কি পশ্চিমবঙ্গ বাংলাদেশ আন্তর্জাতিক সীমানা। দেখে নিই তাহলে এই সীমানাটার দৈর্ঘ্য কত, না এই সীমানাটার দৈর্ঘ্য জানো আগে ছিল কত, 2217 কিলোমিটার। আগে ছিল 2217 কিলোমিটার, দেখো লিখাও আছে এখানে প্রিভিয়াসলি 2217। আজকে দিনে এই সীমানাটার দৈর্ঘ্য কত জানো, আজকে দিনের সীমানাটার দৈর্ঘ্য হচ্ছে 2272 কিলোমিটার। এবার তোমাদের মনে কোশ্চেন জাগবে যে স্যার এটা কি কোনো স্বাভাবিক উদ্ভিদ, যে স্যার আমি এবছর লাগিয়েছি সামনের বছর মোটামুটি 5 ফিট বেড়েছে, তারপরের বছর 10-12 ফিট বেড়ে গিয়ে উদ্ভিদটা ফল দিয়েছে, মানে আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছের মতন কি, যে 2-5 বছর পরে খুব বেড়ে গিয়ে তারপরে ফল ফুলে সুসজ্জিত হয়ে উঠবে। অনেকের মনে কোশ্চেন জাগবে তাহলে স্যার সীমানাটা বেড়ে যাচ্ছে কিভাবে। আমি উত্তর দিয়ে দিচ্ছি, তার সীমানা বাড়ছে কিভাবে না, দেখো ভারত আর পশ্চিমবঙ্গ মানে ভারত আর বাংলাদেশের মধ্যে এই পশ্চিমবঙ্গ সীমানা বরাবর কিছু বিতর্কিত জায়গা ছিল, যে বিতর্কিত জায়গাগুলোকে আমরা ছিটমহল বলতাম, হয়তো কেউ তোমাদের মধ্যে পড়ে থাকবে। যে বিতর্কিত জায়গাগুলোকে আমরা ছিটমহল অথবা এনক্লেভ বলতাম। আমরা দেখতে পাবো সেই ছিটমহল বিনিময়টা সম্পন্ন হয়েছিল 2014-15 সালে, 2015 সালে বলতে পারো। ভারত আর বাংলাদেশের মধ্যে একটা ছিটমহল বিনিময় সম্পন্ন হয়েছিল, মানে ওই বিতর্কিত জায়গাগুলোর মধ্যে একটা সমাধান সূত্র কিন্তু খোঁজার চেষ্টা করা হয়েছিল। আর সেই করতে গিয়ে দেখা গেছে যে প্রিভিয়াসলি যা সীমানার দৈর্ঘ্য ছিল তার চাইতে এখন ভারত বাংলাদেশের মানে ওই পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমানার দৈর্ঘ্য খানিকটা বেড়ে গিয়েছে। কত হয়েছে না, আগে ছিল 2217 কিলোমিটার, এখন হয়েছে 2272 কিলোমিটার। এবার চলো এবার একটু দেখে নিই এই সীমানা বরাবর, মানে এই পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমানা বরাবর পশ্চিমবঙ্গের কতগুলো জেলা এই সীমানাটাকে স্পর্শ করে আছে, মানে কতগুলো জেলা। তুমি যদি জেলার নামগুলো নাও মনে রাখতে পারো, অ্যাটলিস্ট সংখ্যাটা মনে রাখো কতগুলো জেলা। দেখো আমি কাউন্ট করছি, মানে শুনবে একটু প্রত্যেকেই। ফার্স্ট আমরা কাকে দেখতে পাবো, কোচবিহার। আচ্ছা তোমরা কিন্তু ম্যাপ দেখা এবারে প্র্যাকটিস করো, না এগুলো মনে রাখতে পারবে না। এক মিনিট একটু স্ক্রিনটা বড় করে দিই। ম্যাপ দেখা কিন্তু প্র্যাকটিস করো। দেখো তাহলে এই হচ্ছে কোচবিহার, এটা আমার 1 নম্বর। জলপাইগুড়ি, 3 নম্বর দার্জিলিং, 4 নম্বর হচ্ছে কি আমার নর্থ দিনাজপুর, 5 নম্বর সাউথ দিনাজপুর, 6 নম্বর মালদা, 7 নম্বর মুর্শিদাবাদ, 8 নম্বর নদিয়া, 10 নম্বর হচ্ছে 9 নম্বর হচ্ছে আমার নর্থ 24 পরগনা, মানে যাকে আমরা উত্তর 24 পরগনা বলি, আর 10 নম্বর হচ্ছে কি আমার সাউথ 24 পরগনা। দেখো নাম্বারিং করে দিয়েছি আমি, ঠিক আছে। তাহলে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমানাতে আমরা টোটাল কতগুলো পেলাম, কতগুলো জেলা, 10টা জেলা। এই সংখ্যাটা মনে রাখবে, চাইলে তোমরা ওই জেলার নামগুলো মনে রাখতে পারো। আচ্ছা এবার এটা স্ক্রিনশট নাও, একটু চটপট স্ক্রিনশটটা নিয়ে নাও। যতগুলো স্লাইড পড়াবো সেই স্লাইড গুলো মানে কমপ্লিট করে রাখো, আবার পরের দিনে যতটা আজকে হলো পরের দিন আবার নেক্সট স্লাইড থেকে শুরু করব। স্ক্রিনশট নাও।
এগুলো দেখবে বাড়িতে যখন নোটসটা পড়বে এই স্লাইড গুলোর সাথে মিলিয়ে মিলিয়ে পড়বে, তাহলে কি বলতো তোমাদের কাছে জিনিসটা পুরো ক্রিস্টাল ক্লিয়ার থাকবে। এই স্লাইড গুলোর সাথে মিলিয়ে মিলিয়ে পড়বে। দেখো এবার কোশ্চেন হচ্ছে কি না, এরপর কোশ্চেন হচ্ছে পশ্চিম মানে বাংলাদেশ পশ্চিমবঙ্গের কোন দিকে আছে। দেখো এখানে আমি লিখেই দিয়েছি তোমাদের সেটা, এখানে আমি এখানে আমি দেখো লিখেই দিয়েছি তোমাদের সেই কথাগুলো, কি বাংলাদেশ পশ্চিমবঙ্গের কোন দিকে আছে না বাংলাদেশ পশ্চিমবঙ্গের দেখো পূর্ব দিকে আছে। এটা তোমরা প্রত্যেকেই জানো, এটা প্রত্যেকেই জানো কোন দিক না পূর্ব দিকে আছে। এরপর বাংলাদেশ পশ্চিমবঙ্গের কোন দিকে আছে, পূর্ব দিকে আছে, এই দেখো লেখা আছে। এবার কিছু অন্যান্য তথ্য দেখে নিই। এই অন্যান্য তথ্যগুলো থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা রয়েছে, বা যদি নাও আসে তবু আমাদের পড়তে হবে, কারণ আমরা পশ্চিমবঙ্গের এখন গঠনগত বৈশিষ্ট্য পড়ছি। লক্ষ্য করো কি বলছে না, পশ্চিমবঙ্গ শুনবে একটু সবাই, অন্যান্য তথ্য কি বলছে, পশ্চিমবঙ্গ বাংলাদেশ আন্তর্জাতিক সীমানা হলো, হ্যাঁ শুনতে পাচ্ছ না, দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা। দেখো একটু আগে তোমাদের আমি ছিটমহল ব্যাপারটা বললাম না, ছিটমহল অথবা এনক্লেভ কি জিনিস, দেখো তারই একটা তুমি একটু স্পিকারটা বন্ধ করো, তারই একটা সংক্ষিপ্ত ডেফিনেশন দেওয়া আছে কি, যখন কোন দেশের ভূখণ্ড অন্য দেশের মাটিতে অবস্থান করে তাকে ছিটমহল বলে। ঠিক আছে, কোনো একটা দেশের ভূখণ্ড যখন অন্য কোনো দেশের মাটিতে থাকে তখন তাকে ছিটমহল বলে। আমি বিতর্কিত জায়গা বলতে এই জায়গাগুলোকেই বলেছিলাম। আচ্ছা চলো এবার পরের লাইনটা একটু দেখে নিই। 2015 সালে ভারত এবং বাংলাদেশের মধ্যে ছিটমহল বিনিময় সম্পন্ন হয়, এটা মনে রাখবে। সালটা কত, 2015। তখন কেন্দ্রে কোন সরকার আছে, তখন কেন্দ্রে আছে আমাদের NDA 1 মানে নরেন্দ্র মোদীর সরকার। সেই সময় ছিটমহল বিনিময় সম্পন্ন হয়েছিল। তখন আমাদের ভারতের বিদেশ মন্ত্রীকে সুষমা স্বরাজ, তখন ভারতের বিদেশ মন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ আর প্রাইম মিনিস্টার ছিলেন নরেন্দ্র মোদী। আর আমাদের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকারই ছিল। এগুলো মনে রাখা দরকার, কারণ মানে এখন এই টাইপের কোশ্চেন দেওয়ারও সম্ভাবনা আছে। আচ্ছা এরপর হয়তো ফট করে কোশ্চেন দিয়ে দিবে ছিটমহল বিনিময় যখন হয়েছিল তখন ভারতের বিদেশ মন্ত্রক মানে বিদেশ মন্ত্রী কে ছিলেন না সুষমা স্বরাজ ছিলেন। নেক্সট, ভারতের কাছে 111টি ছিটমহল ছিল, মানে ওরকম বিতর্কিত জায়গা ভারতের 111টি ছিল, বাংলাদেশের 51টি ছিল। কি হয়, ভারত তার 111টা ছিটমহল বাংলাদেশকে দিয়ে দেয়, এটা বাংলাদেশে চলে গেল, বাংলাদেশ তার 51টা ছিটমহল ভারতকে দিয়ে দেয়। এগুলো অতটা ডিটেলসে লাগবে না তোমাদের, এরকমই মনে রাখবে। তাহলে এই হলো কি না আমাদের ছিটমহল বিনিময়। আর এই ছিটমহল বিনিময় বা এই বিতর্কিত জায়গাগুলোর সমাধান সূত্র বের করার জন্য দেখতে পাচ্ছি না পশ্চিমবঙ্গ বাংলাদেশ আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্যটা বেড়ে গেল। আগে ছিল 2217 কিলোমিটার, ছিটমহল বিনিময় হওয়ার পর মানে 2015 সালে ওটা বেড়ে দাঁড়ালো 2272 কিলোমিটার। কেমন, এবার 3 বিঘা করিডোর একটু জেনে নিই আমরা ছোট্ট করে একটু। 3 বিঘা করিডোর কি জিনিস না, 3 বিঘা করিডোর শুনে নাও, এটা কি না, এটা কোচবিহারে একটা জায়গা আছে জানো যার নাম মেকলিগঞ্জ, নাম শুনে থাকবে হয়তো তোমরা। কোচবিহারে একটা জায়গা আছে যার নাম মেকলিগঞ্জ, আর বাংলাদেশে একটা জায়গা আছে যার নাম দহগ্রাম। কোচবিহারের মেকলিগঞ্জ থেকে বাংলাদেশের দহগ্রাম পর্যন্ত জানো একটা করিডোর আসছে। ঠিক আছে, যেই করিডোরটা ওই 3 বিঘার মতনই প্রশস্ত, এই নামটাকে দিয়েছে, তাই এর নামটাকে দিয়েছে 3 বিঘা করিডোর। এই করিডোরটা আর কিছুই না, করিডোরের কাজ কি দুটো জায়গাকে সংযুক্ত করা, তাই না? এই করিডোরটা আমরা দেখতে পাবো ওই পশ্চিম মানে ভারত বাংলাদেশকে সংযুক্ত করেছে। ঠিক আছে, তাহলে এই করিডোরটার সম্পর্ক জাস্ট দুটো লাইন তথ্য দিয়েছে, আমি বেশি তথ্য তোমাদের দিইনি। দেখো কি বলছে, এই করিডোরটি কোচবিহার, মেকলিগঞ্জ এবং বাংলাদেশের দহগ্রাম পর্যন্ত বিস্তৃত, একদম ঠিক। তারপরে কি বলছে, 2011 সালে ভারত সরকার বাংলাদেশ সরকারকে এটি 999 বছরের জন্য লিজে দেয়। এটা লিজ হতো, লিজে দেওয়া বলি না, লিজে দেয় কত, 999 বছরের জন্য। তাহলে এই হলো আমাদের ভারত বাংলাদেশ সীমানার সম্পর্কে ডিটেলস। ঠিক আছে, তাহলে আমার ভারত বাংলাদেশ সীমানার সম্পর্কে দৈর্ঘ্য পেয়ে গেলাম আমরা। আচ্ছা আর কি পেয়ে গেলাম, দৈর্ঘ্যের পর আমরা পেলাম হচ্ছে সংযুক্ত জেলাগুলো আমরা পেয়ে গেলাম। আর কি পেলাম আমরা, ভারত বাংলাদেশ সীমানাতে
ফাঁকা ছিটমহল গুলোর সম্পর্কে একটু জেনে নিলাম, আর 3 বিঘা করিডোর সম্পর্কে একটু জেনে নিলাম। দ্যাটস এনাফ, আর দরকার হবে না। আচ্ছা, আজ তোমাদের সময় শেষ হয়ে গিয়েছে, 1 ঘন্টা করেই ক্লাস। আজ এতটাই থাক, কারণ প্রথম দিন খুব একটা চাপ আমি তোমাদের দেব না, হালকাই পড়ো তোমরা। নেক্সট ক্লাসে আমরা পশ্চিমবঙ্গ ভুটান আন্তর্জাতিক সীমানা থেকে আমরা পরবর্তী ক্লাস থেকে ডিসকাশন করব। আর হ্যাঁ, আজকে যতটা পড়ালাম এর মধ্যে কারো যদি কিছু সমস্যা থেকে থাকে, কোনো রকম জিজ্ঞাসা থাকলে আমাকে বলতে পারো। স্যার একটা কথা হ্যাঁ। বলি, এই ছিটমহলের ব্যাপারে, মানে ভারতের 111টা ছিটমহল ছিল বাংলাদেশের অন্তর্গত, হুম। আবার বাংলাদেশের 51টা ছিটমহল ছিল ভারতের। হুম। সেটা তো মানে চেঞ্জ হয়ে যাওয়ার জন্য তো হিসাব মতো দৈর্ঘ্যটা কমে যায়।